লেট থেকেই শুরু করলাম, ভোগান্তি তার মানে চালু হলো এখান থেকেই। একটু মাস্কটা খুলতে হবে তো? কেন 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 একটু আশীর্বাদ করে যাও। ঘড়ির কাঁটায় এখন সকাল 6:30 আর আমরা রয়েছি সাঁতরাগাছি স্টেশনে। সাঁতরাগাছি স্টেশন থেকে আজকে আমরা রওনা দেব মাত্র 45 টাকায় দীঘার উদ্দেশ্যে। আমাদের ট্রেন দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। সকাল 6:35 এই ট্রেনটা সাঁতরাগাছি থেকে ছাড়ে, মেছেদা গিয়ে পৌঁছয় হচ্ছে 8টার সময়। 8:02 আবার মেছেদা থেকে ছাড়ে, এই লোকালটাই হয়ে যায় তখন দীঘা লোকাল। আপনারা যদি অ্যাপে খোঁজ করেন তাহলে কিন্তু এই ট্রেনটার হদিশ পাবেন না। এই আমাদের ট্রেন ঢুকলো, এখন 6:38, অলরেডি 3 মিনিট লেট হচ্ছে আমাদের ট্রেন। মোটামুটিভাবে ফাঁকা, যেহেতু এখন পরীক্ষার সময়, মাধ্যমিক পরীক্ষা চলছে, এই জন্য কিন্তু এই মুহূর্তে ট্রেনটা ফাঁকা যাচ্ছে। কিন্তু এমনি সময় হলে এতটা ফাঁকা যায় না রে। 6:35 তো ছাড়ার কথা, ছাড়ছে হচ্ছে 6:45, মানে 15 মিনিট না 10 মিনিট লেট। কিন্তু আমি দেখেছি, ব্লগেও দেখেছি, আর সবাই বলেছে 6:45 ছাড়ে, আর হওয়ার সময় ট্রেনেও 6:45 দেওয়া আছে। কিন্তু বহু জায়গায় আবার 6:35 আছে। বহু জায়গায় 6:35 মানে 10 মিনিট হেরবে। তোমাদের বলবো যে 10-20 মিনিট আগেই স্টেশনে আসতে, তাহলে খুব সুবিধা হবে, ভালোভাবে যেতে, ট্রেনটা খুঁজতে, টিকিট কাটতে। তার জন্য 30 মিনিট আগে যাওয়া অনেকটা বেকার। সস্তায় যদি দীঘা জার্নি করতে হয় তাহলে কিন্তু এই ট্রেনটার কোনো কিন্তু বিকল্প নেই। একদম ন্যূনতম ভাড়ায় দীঘার জার্নি উপভোগ করুন। ওই ব্যাগ তুলছিস কেন? মাঝে মাঝে ভিডিও করতে যাবি, ব্যাগ রেখে দে, নাহলে অন্য লোক বসে পড়বে না। আমার কোলে কিন্তু আমি তোকে বসতে দেবো না, এটা মাথায় রেখে। ব্যাগ তুলছো, তোলো, সম্পূর্ণ নিজের দায়িত্বে। হ্যাঁ, এই যে ব্যাগ তুলে দিয়েছে। হ্যাঁ, ঠিক এরকম কোলে বসে চলে যাবো। নিজের জায়গা ছেড়ে দিয়ে ব্যাগ ওপরে তুলে দিয়েছে। অলরেডি কিন্তু আরও 4 মিনিট লেট। 6:45 ছাড়ার কথা, এখন বাজে 6:49। তার মানে আমরা বুঝতে পারছি, মানে অলরেডি আমরা লেট থেকেই শুরু করলাম, ভোগান্তি তার মানে চালু হলো এখান থেকেই। তাই তো? ছটা বেজে এখন 54 আর আমাদের ট্রেন ছেড়ে দিল দীঘার উদ্দেশ্যে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, স্বাগত জানাচ্ছি পাহাড়ি পথিকের দীঘা ভ্রমণের আরও একটা নতুন পর্বে। সাঁতরাগাছি থেকে মেছেদার ডিস্টেন্স হচ্ছে 50 কিলোমিটার। এই 50 কিলোমিটারে পড়বে টোটাল 17খানা হল্ট। আমাদের পরবর্তী স্টেশন মৌরিগ্রাম। মৌরিগ্রাম কেন বিখ্যাত জানিস? ভালো মৌরি পাওয়া যায় বা মৌর পাওয়া যায়, এরকম একটা কিছু হবে। তাহলে নেমে কিছু মৌরি কিনে নিস। আমার মনে হয় যে প্রচুর পরিমাণে ময়ূর আছে এখানে এই শীতকালে, তার জন্য ওটার নাম মৌরিগ্রাম। ময়ূর থেকে মৌরিগ্রাম, মৌরি থেকে মৌরিগ্রাম হতে পারে, কিন্তু ময়ূর থেকে মৌরি কী করে হয়, বা মৌরি থেকে ময়ূর কী করে হয়? হয়ে যায়। আচ্ছা, এই রুটে জার্নি করার সময় এমন বেশ কিছু হল্ট আছে, যে হল্টগুলো তোমরা একদিনে ট্যুর করার জন্য যথেষ্ট। মানে সেই হল্টগুলো তোমাদেরকে আমি আস্তে আস্তে বলবো। একদিনে তোমরা ট্রিপ করতে পারো, যেদিন আসবে সেদিনকারই আবার বিকেলবেলা ফিরে যেতে পারবে। মৌরিগ্রাম ক্রস করে ট্রেনটা এখন দাঁড়িয়ে পড়েছে, অলরেডি কিন্তু 15 মিনিট লেট।
আরও যে কত ভোগান্তি কপালে লেখা আছে তা আমরা জানি না, মানে ভোগান্তি বোধহয় চরমে উঠবে। পরের স্টেশন আসছে আন্দুল। আন্দুলে দেখার জায়গা বলতে বেশ কিছু ছোট ছোট মন্দির আছে পুরনো দিনের, এবং যেটা ওখানকার সবথেকে বেশি প্রসিদ্ধ আন্দুল রাজবাড়ি। এই আন্দুল রাজবাড়ি কিন্তু তোমরা একদিনের ট্রিপে আসতে পারো, এবং আন্দুল রাজবাড়ির কিন্তু মস্ত বড় একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটাকেও জেনে যেতে পারো। সাতটা বেজে 12 মিনিট আর আমাদের ট্রেন ক্রস করে গেল এই মুহূর্তে আন্দুল স্টেশন। আমরা আবার গিয়ে উলুবেড়িয়ায় কথা বলবো। আমাদেরকে ক্রস করে গেল হাওড়া পুরী এক্সপ্রেস। যে ধর আমরা সকালবেলা ম্যাক্সিমাম টাইম তো সকালবেলায় জার্নি করি, কাজ থাকে বলে শনিবার রবিবার বেরোই। সকালবেলা জার্নিং করতে গেলে মানে সকালবেলাই উঠতে হয়, সকালবেলা সেটা 4টে হোক 5টা হোক, বাড়ি থেকে বেরোতে বেরোতে 5টা। যখন উঠিস তখন কীরকম ফিলিংটা হয়? সত্যি কথা বলতে যারা ভোরবেলা প্রতিনিয়ত ওঠে, সবসময় যারা ওঠে তাদের কাছে কষ্টটা কম হয়। কিন্তু যদি আমার কাছে কেউ জিজ্ঞেস করে, আমি ধরো 7টা 8টার সময় ঘুম থেকে উঠি, তা হুট করে একদিন 4টের সময় ওঠা সত্যি কথা বলতে অনেক কষ্টে। আমার অনেকবার ঘুম ভেঙে গেছে রাতে 2টো 3টে 4টে, তারপর 4টের সময় ঘুমিয়েছি, দেখেছি 5টা বেজে গেছে। আজকে লেটও হয়ে গেছে, ভয়তে হালকা রেগেও গেছিলো। তাই এরকম আর জার্নিং বাই ব্লগিং করতে অনেকটা কষ্ট হয়, যা আমরা ফিল করি। তোমরা হয়তো যারা করো না বুঝতে পারো না, তাই অবশ্যই বলবো পাশে থাকো আর সাবস্ক্রাইবটা করো, একটা লাইক করো। আর হ্যাঁ, নিজে দেখছো বন্ধু বান্ধবকে একটু শেয়ার করে দেবে। তো 40 টাকায় দীঘা নিয়ে যাচ্ছে, এর থেকে বড় কিছু আর আমি বলতে পারবো না। মানে সস্তায় গরিবের সস্তার জার্নি বল এটা। গরিবের সস্তার জার্নি সত্যি কথা বলতে যাদের টাকা নেই ভাবে যাবো কী করে, এই ট্রেনটা যেতে পারো খুব ভালো। সত্যি কথা বলবো খাবার দাবারের দিক থেকে কোনো সমস্যা নেই। এক্সপ্রেস ট্রেনে যেমন পরেই উঠবে, এক্সপ্রেস ট্রেনে যেমন প্যান্টি কার আছে, আর এখানে তেমনি হকার আছে। ভাই আমাদের জন্য গরিবদের জন্য সবসময় হকার বেস্ট, দামও কম, সস্তায় পুষ্টিকর খাবার। কি ভুল বললাম, সস্তায় পুষ্টিকর খাবার না, অপুষ্টিকর খাবার কিন্তু পেট ভরায়। ওপাশে দাঁড়িয়ে আছে হাওড়া বেঙ্গালুরু এক্সপ্রেস, ওটা এখানে দাঁড়িয়ে আছে, সাঁতরাগাছি একটু পরে ঢুকবে। আমাদের ট্রেন এখন ক্রস করলো নলপুর স্টেশন। শীতের সকাল, জার্নিটা বেশ আমরা উপভোগ করছি। এখনকার ওয়েদার টেম্পারেচার যদি বলি 20 ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 63%। ওয়েদারটা অসাধারণ লাগছে, মানে না শীত না গরম, এরকম একটা ওয়েদারে যে দীঘা যাচ্ছি ভালো লাগছে। এরপরে যে গরম পড়ে যেত তখন আর এতটা ভালো লাগতো না। জিন্দেগি যে কখনো দেখেছো যে রুটির মধ্যে চানাচুর মাখিয়ে খায়? এইরকম ধরনের পাবলিক থাকলেই খাবে। রুটির মধ্যে চানাচুর কে খায় ভাই? সত্যি খুব ভালো লাগে, একজন খেয়ে দেখবে মারাত্মক লাগে। যারা যারা খায়, বাঙালি মানে সমস্ত বাঙালিরা খায় না বল, দক্ষিণেরা খায় না, বাঙালিরাই খায়। তোমরা হয়তো খাও না, কিন্তু আমরা খাই না। ওরা পান্তা ভাতে ঘিও খায়। চানাচুর দিয়ে পান্তা খেয়েছো? আমার খাওয়ার দরকার নেই এরকম। আমি খাই ভাই, গরিব মানুষ কি করা আছে, যা পাই যখন খাই খেয়ে নিই। আচ্ছা, ভিউজ তেমন আসছে না, টাকা পয়সা এমনি এমনি কী করা যাবে, ওই জন্য ভিউজ আসার জন্য রুটির মধ্যে চানাচুর মাখিয়ে খাচ্ছে। বাহ, ভেরি গুড। সত্যি ভালো লাগে। 24 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছালাম উলুবেড়িয়া স্টেশনে। একদিনের ট্রিপের জন্য কিন্তু উলুবেড়িয়ার যথেষ্ট নাম আছে। এইখানে রয়েছে 58 গেট এবং গড়চুমুং মৃগদাব। এই 58 গেটে শীতকালে কিন্তু অনেক লোক পিকনিক করতে আসে। তোমরাও কিন্তু একদিনের ট্রিপে কিন্তু এখানে আসতেই পারো।
কাকা আচার দেবে না? হ্যাঁ হ্যাঁ দেবে, নারকেল দিয়ে দিও একটা। হ্যাঁ একটা তেল দাও। নাও 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 টাকাটা। লোকাল ট্রেনের মজাই কিন্তু এইগুলো। উলুবেড়িয়ার বিখ্যাত ঝালমুড়ি। না, এটা লোকাল ট্রেনের মজা। সত্যি কথা লোকাল ট্রেন এক্সপ্রেস তুই এক্সপ্রেস ট্রেনে এরকম ঝালমুড়ি পাবি, সব কিছু ওঠে, কিন্তু সব কিছু খেতে খেতে যাবি। এখন ঝালমুড়ি উঠেছে, এরপরে উঠবে সিঙ্গারা, মেছেদা, পাঁচকুড়ায় গিয়ে পাবি চপ। শুধু পেট ভরাতে ভরাতে যাবি আর হোটেলে গিয়ে ক্লিয়ার করে দিবি। 7:49 আমাদের ট্রেন এখন বাগনান ঢুকলো। এর পরবর্তী স্টেশন হচ্ছে ঘোড়াঘাটা, এবং ঘোড়াঘাটার পরের স্টেশন হচ্ছে দেউলটি। এই মুহূর্তে আমরা দেউলটিতে। অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসতভিটে কিন্তু এই দেউলটি। যদি আপনারা চান এখানে এসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িটা দেখে যেতে পারেন। খুব সামনেই এখান থেকে রাস্তাটা ক্রস করেই সামতাবেড় যেতে হবে। সামতাবেড় থেকে কিছুটা সামান্য পায়ে হেঁটে কিছুটা গেলেই ওনার বাড়ি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসতভিটে নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও বানানো আছে। যদি কেউ যেতে চান শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসতভিটে, তাহলে কিন্তু সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। আমরা এখন এসে পৌঁছালাম কোলাঘাটে। আমার পেছনে যে ব্রিজটা দেখলেন সেটা হচ্ছে রূপনারায়ণ নদীর ওপরে কোলাঘাট ব্রিজ। না, এটা এখানে প্রচণ্ড হারে ফুল চাষ, ফুল বিভিন্ন রকমের কালারিং ফুল পাওয়া যায়। চেরি থেকে, গাঁদা থেকে, জবা থেকে বিভিন্ন রকমের ফুল আছে। ফুলের বাগান এখানে আছে। অনেক লোক সফর করে ফুল বাগানে। আসি, আমরাও অনেকবার ঘুরে গেছি। কোলাঘাট বিখ্যাত হচ্ছে এখানকার তাপবিদ্যুৎ কেন্দ্র এবং সর্বোপরি কোলাঘাটের ইলিশ। আমরা তো মাছে ভাতে বাঙালি, ইলিশ মাছ যখনই দেখি না মানে জিভের ডাগায় জল চলে আসে। এই কোলাঘাটে যখনই ইলিশ দেখি, পদ্মার ইলিশ সব সময় আসে না, তাই মাঝে মাঝে খোঁজ করি যে কোলাঘাটের ইলিশ এসছে কি না। এই কোলাঘাট ইলিশের জন্যও কিন্তু বিখ্যাত। সামনে দেখা যাচ্ছে কোলাঘাটে এই হচ্ছে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। কোলাঘাটে আরও কোলাঘাট ক্রস করেছে, ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে, সামনেই মেছেদা স্টেশন। আমার বুকের ভেতরটা না এখন থেকেই ধুকপুক করছে।
যে না জানি ভিড়টা কতটা হবে। দেখতে দেখতে আমরা চলে এলাম মেছেদায়। মেছেদার এই ট্রেনটা হচ্ছে লাস্ট হল্ট, এখান থেকেই এই ট্রেনটা আবার দীঘা লোকাল হয়ে যায়। যাই হোক, জার্নিটা বেশ উপভোগ করছি। ট্রেনটা আপাতত ফাঁকা যাচ্ছে, ভেবেছিলাম মেছেদায় প্রচুর ভিড় হবে, কিন্তু না, ট্রেনটা ফাঁকাই রয়েছে। জার্নিটা যতটা ভেবেছিলাম কষ্টকর হবে, ততটা কষ্টকর একদমই হলো না। এই তো মাসি, হ্যাঁ না ধরো, আমরা দীঘা যাচ্ছি, ঠিক আছে? তুমি আমাদের একটু মাস্কটা খুলতে হবে তো। কেন 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 একটু আশীর্বাদ করে যাও, আর একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব বলে দাও একটুখানি। লাইক কমেন্ট ভালো লাগছে। ভালো লাগছে তো? হ্যাঁ, তুমি ভালো লাগছে, তবে খুব সাবধানে থেকো। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। আমাদেরকে ক্রস করে গেল হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস। ও আগে যাবে এক্সপ্রেস ট্রেন বলে, আমাদের লোকাল ট্রেন, আমরা ওর পেছন পেছন যাব। সকালবেলা চপ মেছেদা এসে গেছে। মেছেদা আসা মানে আপনাকে ভেবে নিতে হবে আপনি চপের সাম্রাজ্যে প্রবেশ করেছেন। এখান থেকে যে চপের সাম্রাজ্য শুরু হলো, আপ তো পুরো মেদিনীপুর জুড়ে চপ কিন্তু খুব বিখ্যাত। আরে চপ খাবি? সকালবেলা একদম চপ না, আর আমার প্রচণ্ড পরিমাণে গ্যাস হয় চপ টপ খেলে, তার জন্য আমি চপটা পাশেই রাখলাম। আমাদেরকে ক্রস করছে এখন রূপসী বাংলা এক্সপ্রেস, হাওড়া থেকে পুরুলিয়া। হাওড়া পুরুলিয়ার রূপসী বাংলা এক্সপ্রেস দেখো চলে যাচ্ছে। সকাল 8টা বেজে 20 মিনিট আমাদের ট্রেন মেছেদা ছেড়ে দিল। নেক্সট হল্ট হবে পাঁশকুড়াতে। কিছু বলার দরকার নেই, আমরা এখন ছেড়ে চলে এলাম নারায়ণ পাকুড়িয়া। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে পাঁশকুড়া। এই পাঁশকুড়া স্টেশন থেকে এই ইএমইউটা পেছনের দিকে চলে আসে। এই যে পাশের লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এই পাশের লাইনটা ইএমইউটা এখন সোজা যাচ্ছে। তো পাঁশকুড়া স্টেশন থেকে এই ট্রেনটা আমাদের এবার ব্যাকে চলা শুরু করবে। এই লাইনটা ধরবে দীঘা যাওয়ার জন্য। 8টা বেজে 36 মিনিট আমাদের ট্রেন এখন এসে দাঁড়ালো পাঁশকুড়া স্টেশনে। পাঁশকুড়া স্টেশন থেকে এতক্ষণ পর্যন্ত ট্রেনটা ফাঁকাই আসছিল। ভেবেছিলাম মেছেদা থেকে ভিড়টা হবে, কিন্তু মেছেদা থেকে ভিড়টা হয়নি, ভিড়টা হলো পাঁশকুড়া থেকে। তাও যে খুব বেশি ভিড় হয়েছে বলবো না, মোটামুটি যতটুকু ভিড় হওয়া দরকার ততটুকুই হয়েছে। মানে যে গা গলাতে পারছি না, পায়ের ওপর পা উঠে যাচ্ছে তা নয়, মোটামুটি একটু ভিড়। এই লাইনে জার্নি করার সময় একটা ব্যতিক্রম জিনিস এবারে আমি দেখতে পাচ্ছি। এই লাইনে যখনই আমি জার্নি করি তখনই দেখি যে প্রচুর পরিমাণে হকার ওঠে, কিন্তু হকারের পরিমাণটা আজকে তুলনামূলকভাবে কম। খাবার দাবারের সাপ্লাইটা সেই অর্থে নেই।
বাড়ি কোথায়? বাড়ি কোথায়? জগদীশ হ্যাঁ, জগদীশ জগদীশপুর। নাম কি তোমার? রনিত জোরে বলো। রনিত কোথায় যাচ্ছ তুমি? দীঘায় দীঘায় যাবে? দীঘায় গিয়ে কি করবে? সমুদ্রে নামবে তো? হ্যাঁ বলো। ও লজ্জা পেয়ে গেছে। বলো হ্যাঁ। ও বাড়িতেও কি এরকমই থাকে? একদমই না, এই তো কথা বলছিল, কেউ জিজ্ঞাসা করলে চুপ হয়ে যায়। কেউ জিজ্ঞাসা করলে চুপ হয়ে যায়? এর বাইরে শান্ত থাকে। বাইরে শান্ত, বাড়িতে ঝড়, পুরো ঝড় তোলপাড় করে। তুমি কি এটা নেবে? তুমি নিলে কিন্তু এটা ভিডিও করতে পারবে। দেখো তুই কথা বলবি? এদিকে আসো, আসো 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 আসো। আরে বলো, তোমার নাম বলো। পূজা সামন্ত বাড়ি কোথায় তোমার? গরিবে আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? কেজিতে তুই দীঘায় যে কি করবি? তুমি হ্যাঁ, দীঘায় গিয়ে কি করবে? দীঘায় খাবো থাকবে দীঘায়, আর বাড়ি আসবে না? দীঘায় তো একটা বড় পুকুর আছে, তুমি কি জানো সেটা? কত বড় পুকুর! অনেক, এই পুকুরে প্রচুর ঢেউ হয় কিন্তু। তুমি স্নান করবে তো পুকুরে? আচ্ছা, ওর অনেক বড়। কত বড় পুকুরটা একটু হাত দিয়ে দেখাও। এত বড় পুকুর আছে ও যাকে। ঠিক আছে, তুমি পুকুরে স্নান করবে? হ্যাঁ ঠিক আছে, আমরাও তোমার দেখা দেখি যাবো পুকুরে। আমরা তো দুজন দীঘা যাচ্ছিলামই, কিন্তু যাওয়ার পথে যখন থেকে ট্রেনে উঠেছি এনাদের সঙ্গে পরিচয় হয়েছে। এনাদের সঙ্গে আগে থেকে কোনো দিন পরিচয় ছিল না, কিন্তু অদ্ভুত একটা ব্যাপার যে যখনই আমরা কোনো ট্রেনে সফর করি, কোনো না কোনো কারোর সাথে এমনভাবে পরিচয় হয়ে যায়, তাদের সঙ্গে চেনা জানা কিছুই থাকে না। তবুও ট্রেন জার্নি করার সময় এই যে জিনিসগুলো, ছোট ছোট ব্যাপারগুলো, এগুলো সারা জীবন মনে থাকে। আমাদের কাছে কিন্তু এটা একটা মস্ত বড় পাওনা। মেছেদা থেকে 33 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন চলে এসেছি শহীদ মাতঙ্গিনীতে। যারা তমলুক রাজবাড়ি ভিজিট করতে চান তারা এই শহীদ মাতঙ্গিনী থেকে টোটো নিয়ে কিন্তু তমলুক রাজবাড়ি ভিজিট করতে পারেন। সেটা কিন্তু আবারও একটা একদিনের ট্যুর হতে পারে। শহীদ মাতঙ্গিনীর পরের স্টেশন হচ্ছে তমলুক। নটা বেজে 17 মিনিট আমাদের ট্রেন এসে দাঁড়ালো তমলুকে। তমলুক থেকে দুটো লাইন ডিভাইড হয়ে যায়। একটা লাইন চলে যায় সোজা দীঘার দিকে, আর একটা লাইন চলে যায় হলদিয়ার দিকে।
এখন ক্রস করে গেলাম নন্দকুমার। দেখতে দেখতে আমরা চলে এলাম কাঁথি স্টেশনে। সাঁতরাগাছি থেকে মেছেদার দূরত্ব 50 কিলোমিটার এবং মেছেদা থেকে দীঘার দূরত্ব 130 কিলোমিটার। তাহলে আজকে আমরা মোট জার্নি করছি 180 কিলোমিটার। জার্নিটা কিন্তু আমরা বেশ এনজয় করছি এবং পুরো জার্নির এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন আমাদের ট্রেনের এরপরে হচ্ছে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে দাঁড়ালো রামনগরে। এখান যারা মন্দারমণি যাবেন এই স্টেশনে নেমে পড়বেন। এখান থেকে মন্দারমণি দীঘার আগে আর একটা মাত্র স্টপ আছে, তার নাম হচ্ছে টিকরা, তারপরেই হচ্ছে দীঘা। স্টেশনটা হচ্ছে টিকরা স্টেশন। দীঘা যাওয়ার আগে এটাই হচ্ছে লাস্ট স্টপেজ। এর পরবর্তী স্টেশন হচ্ছে দীঘা। আমাদের ট্রেন কিন্তু আস্তে আস্তে এবার দীঘা ঢুকছে। ঢোকাটাকে একটু স্লো করে দিয়েছে, তবে মিনিট 5 মধ্যে ঢুকে যাবে। ঘড়িতে বাজে এখন সকাল 11টা। নির্ধারিত সময় 5 মিনিট আগে এই ট্রেনটা দীঘায় ঢুকিয়ে দিল। মানে ভারতীয় রেলে যে রাইট টাইমে যে কোনো ট্রেন ঢোকায় তার একটা উদাহরণ দেখলাম এই ট্রেনটা। আমরা এখন যাচ্ছি স্টেশনের বাইরে, সেখান থেকে এবার আমাদের হোটেল খোঁজার পালা। একটা খুব সুন্দর কথা হয়েছে কি জানো, যে আমি টোটালি এটাই ফার্স্ট টাইম বলবো, ঠিক আছে। আর এর আগে মনে পড়ে না যে লোকাল ট্রেন, ঠিক আছে, লেট ছিল আমাদের ট্রেন, তাও টাইমে একদম প্রবেশ করে দিয়েছে এই যে দীঘা, একদম টাইমে, লেট হয়নি। তোর এক্সপিরিয়েন্স কীরকম? এক্সপিরিয়েন্স খুব সুন্দর ছিল, ঠিক আছে, কম খরচে, ঠিক আছে, একদম দীঘা চলে এসেছি মাত্র 40 টাকা। এটাই আমার অবাক করার জন্য। 40 না 45? না আমাদের সাঁতরাগাছি থেকে 40 টাকা করে নিয়েছি, তাই বললাম। তুই টিকিট কেটেছিস না? দাদা কেটে চলো এখন যে আমাদের কি কম খরচে তো তোমাদের দীঘা নিয়ে এসেছি। এবার আমাদের দায়িত্ব কি যে কম খরচে কোথায় খাবে আর কোথায় থাকবে, মানে হোটেল আর খাওয়া দাওয়া নিয়ে তোমাদের একটু বলবো। আর সেটাই তোমাদের এখন দেখাতে হবে, শুধু দীঘা পৌঁছে দিলে হবে না, পুরো দায়িত্ব সহকারে ঘুরিয়ে দেখাবে। চলো তাহলে চলো স্টেশনের বাইরে গিয়ে এবার হোটেল খোঁজার পালা। ঠিক আছে। দীঘা থেকে বেরিয়ে আমরা এখন হোটেল খুঁজতে বেরিয়েছি। এক দাদার সঙ্গে পরিচয় হয়েছে, সেই দাদার সঙ্গে যাচ্ছি হোটেলে, ওনার নিজস্ব হোটেল। দেখাবেন উনি, পছন্দ হলে আমরা ওখানেই থেকে যাবো। এক্স্যাক্টলি আমরা আসার সময় কোনো রকম হোটেল বুক করে আসি, তো আমাদের ইচ্ছা ছিল কি এখানে আসার পরে আমরা হোটেল বুক করব। সেই রকমই আমরা প্ল্যানিংয়ে চলছি। দেখা যাক উনি ওনার হোটেলটা দেখাবেন, পছন্দ হলে অবশ্যই নেব এবং ওখানেই থাকবো। দীঘা স্টেশন থেকে আমরা চলে এসেছি এখন হোটেলের সামনে। হোটেলটা একটা দাদা নিয়ে এলো এখানে। হোটেলটার নাম হচ্ছে উমা গেস্ট হাউস। এবার চলো এই গেস্ট হাউসের ভেতরটা তোমাদের একটু দেখাই। এই হচ্ছে আমাদের রুম, 3 জনে থাকার মতো একটা রুম। এখানে একটা টিভি রয়েছে এবং ভেতরের দিকে রয়েছে একটা টয়লেট।
হচ্ছে টয়লেট, একটা গিজার রয়েছে আর স্নান করার জায়গা। এখানে একটা মিরর দিয়েছে। এই হচ্ছে সো বন্ধুরা, এই ছিল আমাদের সাঁতরাগাছি থেকে দীঘা অবধি ট্রেন জার্নির পর আমরা এখন হোটেলে এসে উঠেছি। আমি মনোজিৎ, আপনারা দেখছেন আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল পাহাড়ি প্রতীক। আমি ঘুরে বেড়াচ্ছি বাংলার খ্যাত অখ্যাত বহু জায়গা এবং ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আপনাদের সামনে। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করবেন, যাতে আমার দেওয়া যে কোনো ভিডিও সবার আগে পৌঁছে যেতে পারে আপনার মোবাইলে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সাথে থাকুন।